আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন প্রিয় দর্শক। ভারত পাক যুদ্ধ যে কোনো দিন যে কোনো সময় লেগে যেতে পারে। চলছে দুপক্ষের প্রস্তুতি পর্ব। গতকাল সারা দিন ভারতের সুখোই, MiG-29, রাফাল ইত্যাদি সব যুদ্ধ বিমান তারা ইউপির এক্সপ্রেসওয়েতে মহড়া দিয়েছে সারা দিন ধরে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আরব সাগরে মহড়া দিয়েছে, আরব সাগরের দখল নিয়েছে ইতিমধ্যেই। স্থল বাহিনী ভারতের তারা তাদের ট্যাঙ্ক, কামান, মিসাইল এই সমস্তগুলো নিয়ে চলে গেছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর দখল করার জন্যে কাশ্মীর সীমান্তে ঘাঁটিতে চলে গেছে। রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে এবার মোদির প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুষ্ঠান এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ভারত যুদ্ধে নামতে চলেছে এই ঘোষণার পর মোদি সেখানে যাচ্ছেন না, সেখানে মোদির যাওয়া বাতিল হয়েছে। পরে যাওয়ার কথা হয়েছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের, তিনিও যাচ্ছেন না। এই সমস্ত কিছু বলে দিচ্ছে আর দেরি নেই। সব মিলিয়ে বোঝা যাচ্ছে অপেক্ষার দিন শেষ। এই সংঘাতে পাকিস্তানের পাশে প্রত্যক্ষভাবে দাঁড়িয়েছে চারটি দেশ। দেশগুলি হলো চীন, তুরস্ক, আজারবাইজান ও বাংলাদেশ। চীন বাদে বাকি তিনটি দেশ ইসলামী। আজারবাইজানের সামরিক বা অর্থনৈতিক শক্তি বছর 4-5 আগেও ধর্তব্যের মধ্যে ছিল না, কিন্তু প্রতিবেশী খ্রিস্টান দেশ আর্মেনিয়াকে যুদ্ধে হঠাৎ করে হারিয়ে দেওয়ার পর থেকে আজারবাইজান নজর কেড়েছে। আজারবাইজানের এই যে নজর কাড়াটা, এটা হচ্ছে তাদের সামরিক শক্তির দিকে। এর আগে আর্মেনিয়ার সঙ্গে যতবার লড়াই হয়েছে হেরেছে আজারবাইজান, কিন্তু এবার একেবারে উল্টো ফল। তার পেছনে বড় ভূমিকা ছিল তুরস্কের ড্রোন, এবং এই ড্রোন যুদ্ধে হারে আর্মেনিয়া। এই আজারবাইজান হঠাৎই পাকিস্তানের খুব বন্ধু হয়েছে, তবে তাতে ভারতের কিছু এসে যায় না, কারণ আজারবাইজান তো আর ভারতের কাছাকাছি কোনো দেশ নয়, আছে অনেক দূরে। আর তুরস্কের কথায় চলে আসে এবার। তুরস্কের ডিকটেটর এরদোগান ইসলামের নেতা হতে চান, খলিফা হতে চান, দুনিয়ার মুসলমানদের এক করতে নেমেছেন তিনি, পাকিস্তানের বড় সমর্থক। এবারের এই পয়েলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে যে উত্তেজনা, তাতে তিনি দাঁড়িয়েছেন পাকিস্তানের পাশে, দোষ দিয়েছেন ভারতকে। তুর্কের এবার এরদোগান শুরুতে যতটা হইচই করেছিলেন ততটা হইচই এখন করছেন না, তবে খবর পাওয়া যাচ্ছে আগেই পাকিস্তান ড্রোন নিয়েছে তুর্কির কাছ থেকে, তুরস্কের কাছ থেকে। বর্তমানে তারা আরও নাকি ড্রোন পাঠাচ্ছে। যাই হোক, ভারত যেই তুরস্কের পরম শত্রু গ্রিসকে সমর্থন দেয়া শুরু করেছে নানা দিক দিয়ে, অমনি এরদোগান কিছুটা ভয় পেয়েছেন, থমকে গেছেন, পিছিয়ে গেছেন। চীন ভারতের বন্ধু দেশ নয়, এটা সবাই জানে। ভারতের শত্রু দেশ পাকিস্তানের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব, যাকে বলে বন্ধুত্ব বলবো না, হবনবিং। এবারও চীন পাকিস্তানের পাশে, কিন্তু অতীত দেখলে বোঝা যায় চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধে নামবে না। কারণ এখানে হচ্ছে নতুন জিওপলিটিক্সের হিসাব। ট্রাম্পের ট্যারিফ নীতি, শুল্ক নীতি চীনকে ভারতের উপর আরো নির্ভরশীল করে তুলেছে। বাকি থাকে কে? বাকি থাকে বাংলাদেশ। নিজের শক্তির দিকে না তাকিয়ে বাংলাদেশের বর্তমান অ্যামেচার শাসকরা এবং তাদের চেলাচামুন্ডারা
শুধু যে অর্থহীন বাগাড়ম্বর করছেন তা নয়, এমন সব আত্মঘাতী কথা বলছেন যা শুনে সন্দেহ হয় এদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে কি না। এরা মুখিয়ে আছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে যুদ্ধে নামতে। হিন্দিতে একটা কাহাবত বা প্রবাদ আছে। প্রবাদটা হলো, जब गिधड़ की मौत आती है वो शहर की तरफ भागती है। गिधड़ মানে শকুন। বলছে শকুনের যখন মৃত্যু আসে, মরার সময় হয়, তখন ও শহরের দিকে, যেদিকে লোকজন আছে সেই দিকে ও ভাগতে থাকে, দৌড়ায়। তো মরার জন্যই শকুনের এই দৌড়। এই কথার অর্থ হলো, ভেতরের অর্থ হলো, কেউ যখন সিদ্ধান্ত নেয় যে সে মরবেই, তখন তাকে কেউ বাঁচাবার চেষ্টা করলেও সে কানে নেবে না। সে মরার জন্যে তখন দৌড়তে থাকে, সবকিছু মরার জন্য সে করতে থাকে, সবকিছু মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশ ওই গিধাড় হয়েছে এখন। মরার জন্যে যা কিছু দরকার বাংলাদেশের, সে সব কিছু এখন করছে। আর এই মরার বাসনার সাম্প্রতিকতম উদাহরণ হলো, ভারতের বিরুদ্ধে নাকি বাংলাদেশ যুদ্ধের তৈরি করছে, যুদ্ধ করার ভাবনা ভাবছে। এবং এই ভাবনার পেছনের কারণটা কি? পেছনের কারণ হলো, যুদ্ধে ভারতকে হারিয়ে উত্তর পূর্বের যে 7 রাজ্য আছে ভারতের, সেটা নাকি দখল করবে। না, এটা কোনো পাগল ছাগলের কথা নয়। এসব কথা বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলের, যিনি 71 সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্য হিসেবে ভারতীয় সেনার কাছে তিনি ট্রেনিং নিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন। পরে প্রমোশন পেয়ে দেশ স্বাধীন হওয়ার পর তিনি লেফটেন্যান্ট জেনারেলের পদে উন্নীত হয়েছেন। তারপর যথানিয়মে চাকরি থেকে অবসর নিয়ে ভীমরতিগ্রস্ত বুড়ো হয়ে পাগলামি শুরু করে দিয়েছেন, যেটা তা কিন্তু নয়। তিনি আর ভীমরতি হয়নি, তিনি যথেষ্ট কর্মক্ষম। ইউনুস মিয়ার সঙ্গে খুব দহরম মহরম। মিয়া ইউনুস তাকে ওই বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের চেয়ারম্যান করে দিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিপুল বিরোধিতা সত্ত্বেও বিডিআর বিদ্রোহ নিয়ে নতুন করে যে কমিশন হচ্ছে, সেই কমিশনের দায়িত্ব তিনি আছেন, এই ভদ্রলোক। সুতরাং ধরে নিতেই হবে তিনি আদৌ পাগল নন, আর ছাগল তো ননই। মহাশয়ের নাম ফজলুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, রিটায়ার্ড। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাঁধলে বাংলাদেশের উচিত 7 রাজ্য দখল করে নেয়া উত্তর পূর্বের। এই 7 রাজ্য দখল করতে গেলে কি দরকার? চীনের সাথে কথাবার্তা বলে এইটা দখল করা। অর্থাৎ পাগলের ওইদিকে আছে, শেয়ানা আছে, তিনি জানেন যে তাদের যা ক্ষমতা তাতে হয়তো দখল করা যাবে না, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না যুদ্ধে, এটা জানেন তিনি। আর জানেন বলে তিনি বলে দিয়েছেন যে চীনের সঙ্গে কথা বলে 7টা রাজ্য দখল করার এই প্ল্যানটা করতে পারে। এইটা বাংলাদেশের এখন করা উচিত। কি মনে হচ্ছে কথাটা মনে হচ্ছে একটা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল যে এতটা মাথা মোটা হতে পারে, এ যেন বিশ্বাস করা যায় না। তিনি কি জানেন না যে ভারতীয় সেনাবাহিনীর সামরিক শক্তিটা কি? ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির দেশ। 71-এ পাকিস্তানকে কিভাবে ঘোল খাইয়েছিল, নাস্তানাবুদ করেছিল, তখন কিন্তু পাকিস্তান ভারতের বিরাট কোনো ফারাক ছিল না তাদের সামরিক শক্তিতে। তো এটা তিনি জানেন না 71-এ কি করেছিলেন, ভারতের হাতে পাকিস্তানের কি পরাজয় হয়েছিল, কিংবা
অতি সম্প্রতি 1999 কার্গিলে কিভাবে বিজয় অর্জন করেছিল ভারত, এগুলো কি তিনি জানেন না? সব জানেন। তিনি এটা জানেন না যে শুধু অস্ত্র থাকলেই যুদ্ধ হয় না, চাই অর্থের যোগান। ভারত পৃথিবীর 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। যদি এসব তথ্য তিনি না জানেন, তবে কোন যোগ্যতায় তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন সেই প্রশ্নটা উঠতেই পারে। অবশ্য যে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা নাকে মুখে নল লাগিয়ে ওই ইউরিনের থলি ঝুলিয়ে নিয়ে যারা যেতে পারেন, যারা মিছিল করতে পারেন আর বলেন যে কলকাতা 4 ঘন্টার মধ্যে দখল করে নেবেন, সেই সেনাবাহিনীর মানে তাদের কি যোগ্যতা এবং তাদের সেনাবাহিনীর সদস্যদের যে কতটা মাথামোটা তারা, এটাতেই তাদের কাছে এটাই বোঝা যায়। তাদের কাছে অন্য কিছু আশা করার নেই। এই লোকটা মানে ভদ্রলোক বললাম না, কিন্তু এই ফজলুর রহমান তিনি কি বলেছেন? বলেছেন চীনের সঙ্গে জোট বেঁধে নাকি 7 সিস্টার্সকে দখল করবার লড়াইতে নামবেন। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় বসে আছেন তাদের সর্বাধিনায়ক মোহাম্মদ ইউনূস, তিনিও যে ফজলুর রহমানের চেয়ে খুব একটা আলাদা গোত্রের এমনটা কিন্তু নয়। নোবেল পেয়েছেন অনেক জলটল ঢেলে, গাছের গোড়ায় জলটল ঢেলে তিনি ওগুলো পেয়েছেন। উনি চীনে গিয়ে কি মন্তব্য করে এসেছিলেন? মোটামুটি এই একই মন্তব্য, যে আপনারা বাংলাদেশের ওপর দিয়ে ওই 7 রাজ্যের দিকে যান বলে এসেছিলেন। এবং তাছাড়া আরও কি বলেছিলেন? বলেছিলেন যাতে ভারত যাতে ওই 7 রাজ্য চীনের সাম্রাজ্যের মধ্যে চলে আসে, তার জন্য তার কি মাথা ব্যথা ছিল সেটা আপনারা মনে করুন। তারপরে তিনি ফিরে আসবার পরে তিনি এখন এমন একটা করছেন, সেই এখন কথা বলছেন, তার মানে ফজলুর রহমান আর যে কথাটা বলছেন সেটা তো তার গুরুদেব ওই ইউনূস, তারও কথা। তো এই যেসব কথাবার্তাগুলো চলছে না, তো ওই যে আমরা এখানে আজকে থাম্বনেলে আমার ক্যাপশনে কি দিয়েছি, যে ভারতের দুশ্চিন্তা, ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের দুশ্চিন্তা চীনের জন্য নয়, ভারতের দুশ্চিন্তা হচ্ছে এই বাংলাদেশের জন্য। বাংলাদেশের এই সব যাদের ঘাতে এখন বাংলাদেশের শাসনভার পড়েছে, তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে। ভারতের এটা কিন্তু একটা কথা বলি, ভারতের দুশ্চিন্তা মানে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে কি হবে না হবে সেই দুশ্চিন্তা নয়। ভারতের দুশ্চিন্তা এইটাই যে বাংলাদেশকে তারা স্বাধীন করেছে, যে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য তাদের, সেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের নামতে হবে এবং নেমে তাদেরকে সেই দেশটাকে তাদেরকে খণ্ড বিখণ্ড করতে হবে। খণ্ড বিখণ্ড তো হবেই। আমেরিকা চলে এসে ওই বান্দরবান, কক্সেস বাজার, ওই অঞ্চলটা যেটা লাগোয়া, টেকনাফের লাগোয়া অঞ্চল, এই অঞ্চলটা আমেরিকা তারা দখলে নেবে। পারলে তারা পুরো চট্টগ্রামটা দখলে নিতে পারে। কিন্তু ভারত তাহলে কি করবে? বসে থাকবে? ভারত তো বসে থাকতে পারে না। জিও পলিটিক্স আজকে বাংলাদেশ যে জায়গায় এসছে, সেখানে ভারত তারা নিশ্চিতভাবেই ভারতে গিয়ে যাবে কোথায়? দুটো জায়গা, একটা হচ্ছে চিকেন নেকটাকে চওড়া করতে হবে, সুতরাং পাশের জায়গা নাও, নেপাল নয়, বাংলাদেশ, রংপুর, কাছাকাছি আরো 2-1টা জেলাও হতে পারে। আর একটা হচ্ছে ওই সমুদ্রে যেতে পারবে না বলে আমাদের যিনি বলেছিলেন, ওই যে কি জানো ইউনূস সাহেব বলেছিলেন না চীনে গিয়ে, যে না, উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশান। ভারতের ল্যান্ডলকড ওই 7টা রাজ্য, তাদের সমুদ্রে যেতে পারবে না। খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। তো তারা যাতে সমুদ্রে যেতে পারে সেই ব্যবস্থাটা তো করতেই হবে। আর সেই ব্যবস্থা করতে গেলে কি করতে হবে? বাংলাদেশের যে চিকেন নেকটা রয়েছে, ত্রিপুরা আর ওই চট্টগ্রামের ওই যে ওখান দিয়ে দেখবেন সরু জায়গায় চলে গেছে, ওইটা দখল করে নিয়ে আর চট্টগ্রামের কিছুটা আমেরিকার সঙ্গে ভাগাভাগি করে নিয়ে নেবে। আমেরিকা তোমরা তোমাদের মতো বসাও ওদিকে তোমাদের ঘাঁটি, তোমরা বাংলাদেশের ওই অঞ্চলে, আমরা আমাদের মতো এখানটায় রাখবো। সুতরাং দুশ্চিন্তা আজকে হচ্ছে বাংলাদেশের জন্যে ভারতের। চীন ভারতের দুশ্চিন্তার কারণ নয়, ভারতের দুশ্চিন্তার কারণ বাংলাদেশ। যে দেশকে গড়ে কোলে পিঠে করে তৈরি করেছিল ভারত, তাকে বড় করেছিল, সেই দেশটা তার বিরুদ্ধে আজকে করতে হবে। কি হবে?
অনেক সময় যদি কুপুত্র হয়, সেই কুপুত্রকে তো শাসন করতেই হয়, তার জন্য তার মাথায়ও ডান্ডা মারতে হয়। সেই ডান্ডাটা মারার দিন এগিয়ে আসছে। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন।